মাত্র 3 সেকেন্ডের কিলিং মিশন, কিন্তু এর চিত্রটা লেখা হচ্ছিল দীর্ঘ 6 মাস ধরে, তাও আবার বাংলাদেশের মাটিতে নয়, বরং সুদূর সিঙ্গাপুরের বিলাসবহুল হোটেলে বসে। চোখের পলকে ঘটে যাওয়া হাদি হত্যাকাণ্ড কি কেবলই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পিছনে ঘাপটি মেরে আছে ক্ষমতার পালাবদলের এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র? প্রশাসনের কাছে এই মামলাটি এখন রীতিমতো গলার কাটা হয়ে বেঁধে দাঁড়িয়েছে। তদন্তের গভীরে নামতে বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য, যা শুনে সাধারণ মানুষের চোখ উল্টে যেতে বাধ্য হবে। আবার দৃষ্টিতে মনে হতে পারে এটি পাড়া মহল্লার কোনো সাধারণ কোন্দল, কিন্তু আসলে এটি ছিল 7 সমুদ্র পাড়ে বসে কলকাঠি লড়ার এক বিশাল দাবার চাল। এই পুরো অপারেশনের ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল 1000 মাইল দূর সিঙ্গাপুর আর মালয়েশিয়ার সীমান্ত বসে। মাস্টার মাইন্ডরা জানতো দেশের মাটিতে বসে এমন হাই প্রোফাইল হত্যার ছক কৌশলে তা মুহূর্তে ফাঁস হয়ে যেতে পারে, তাই তারা বেছে নিয়েছিল বিদেশের নিরাপদ আস্তানা। এই কিলিং মিশনের প্রধান চরিত্র শুটার ফয়সাল করিম মাসুদ। সমাজের মানুষের কাছে সে নিজেকে পরিচয় দিত একজন আইডি উদ্যোক্তা বা সফল ব্যবসায়ী হিসাবে, অথচ এই ভদ্রলোকটি মুখোশের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর পেশাদার খুনি। গত 11 জুলাই 2025 তারিখে বিমানবন্দরে থেকে যখন ফয়সাল সিঙ্গাপুরের বিমানে ওঠে, তখন কেউ গুণাক্ষরেও টের পায়নি যে সে আসলে মৃত্যুর পারায়ণ আনতে যাচ্ছে। 5 দিনের সেই গোপন সফরে সে কোনো দর্শনীয় স্থান ভ্রমণ করতে যাননি, বরং সে গিয়েছিল তার বসদের সাথে চূড়ান্ত ডিল পাকা করতে। সিঙ্গাপুরের অভিজাত হোটেল থেকে সড়ক পথে সে সোজা চলে যায় মালয়েশিয়া সীমান্তের এক গোপন ডেরায়। সেখানে আগে থেকেই ঘাপটি মেরে বসেছিল 5 আগস্টের পর দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী রাঘব বোয়াল। তাদের নির্দেশেই তৈরি হয় হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার এই মাস্টার প্ল্যান। সেই অন্ধকার মিটিংয়ে ফয়সালের হাতে তুলে দেওয়া হয় হাদির ছবি আর বুঝিয়ে দেওয়া হয় পালানোর নিখুঁত প্ল্যান। প্রবাসী সেই নেতাদের কাছে হাদি ছিল এক ভয়ঙ্কর আতঙ্কের নাম, তাই তাকে সরাতে তারা টাকার বস্তা নিয়ে নেমেছিল। গোয়েন্দা সংস্থার তথ্য বলছে ফয়সালের সেই বিদেশ সফর ছিল এই নৃশংস হত্যাকাণ্ডের মূল। রিমোট কন্ট্রোল যেভাবে খেলনা চালানো হয়, ঠিক এভাবেই বিদেশ থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল ঢাকার রাজপথের এই খুনের দৃশ্যপাট। সিঙ্গাপুর মিশন শেষ করে দেশে ফিরেই ফয়সাল তার স্ত্রী শাহিদা পারভীনকে এমন কিছু কথা বলছিল যা শুনে যে কোনো সুস্থ মানুষের গা শিউরে উঠবে। সে তার স্ত্রীকে সরাসরি জানিয়েছিল যে খুব শীঘ্রই এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যখন দেশে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়বে। নিজের বিপদের কথা আঁচ করতে পেরে সে তার স্ত্রীর জন্য রেখে গিয়েছিল এক বিশাল অঙ্কের টাকা। ফয়সাল তার স্ত্রীকে একটি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ দেয়, সেখানে জমা ছিল প্রায় 30 লক্ষ টাকা। সে পরিষ্কার ভাষায় বলে গিয়েছিল যে তার কিছু হয়ে গেলে এই টাকা দিয়েই যেন তাদের সংসার চলে। ফয়সাল ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। ঘটনার রাতেই তারা ঢাকা ছাড়ে। একাধিক যানবাহন পরিবর্তন করে ফয়সাল ও আলমগীর পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। সেখান থেকে অবৈধভাবে তারা ভারতে পালিয়ে যায়। পুরো সীমান্ত পারাপারের সমন্বয় করেন তাইজুল ইসলাম, যিনি তখন নিজেই ভারতে অবস্থান করেছিলেন এবং দূর থেকে নির্দেশনা দিচ্ছিলেন। হালুয়াঘাট সীমান্ত এলাকায় টাকার বিনিময়ে অবৈধ পারাপারের সঙ্গে জড়িত একাধিক দালাল সক্রিয় রয়েছে। তাদের মধ্যে অন্যতম ফিলিপ ইসনাল, যার বাড়ি সীমান্ত সংলগ্ন বুটিয়াপাড়া গ্রামে। তদন্তে জানা গেছে শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করার পর তাইজুল ভারত থেকে ভাগ্নিপতি আমিনুলকে ফোন করে জানান তিনি ফিলিপের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন না। তখন আমিনুলকে নির্দেশ দেওয়া হয় যে যেই করেই হোক ওই রাতে 2 ব্যক্তিকে সীমান্ত পার করতে হবে। আমিনুল দ্রুত ফিলিপের সঙ্গে যোগাযোগ করে বার্তাটি পৌঁছে দেন এবং পুরো বিষয়টি তাইজুলকে নিশ্চিত করেন। এরপর তাইজুলের নির্দেশে আমিনুলকে তাৎক্ষণিকভাবে ফিলিপকে 5000 টাকা পাঠান। সে টাকার বিনিময়ে ফয়সাল ও আলমগীরকে নিরাপদে সীমান্ত পার করে ভারতে পালিয়ে যেতে সহায়তা করা হয়। হত্যাকাণ্ডের পরপরই তথ্য প্রযুক্তির সহায়তায় প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখের অবস্থান শনাক্ত করে গোয়েন্দা পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণে তাদের সর্বশেষ অবস্থান পাওয়া যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকার আশেপাশে। এরপর ওই এলাকায় অভিযান চালিয়ে সীমান্ত পারাপারের সঙ্গে যুক্ত ফিলিপের 2 সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তারা জানান যাদের তারা সীমান্ত পার করিয়েছেন তারা ঢাকার একটি বড় ধরনের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই বিষয়টি তারা পরে টেলিভিশনের সংবাদে দেখতে পান। বিষয়টি বুঝতে পারার পরপরই মূল হোতা ফিলিপ ইসনাল আত্মগোপনে চলে যায়। গোয়েন্দা পুলিশ সূত্রে জানায় ঘটনার দিন ফিলিপের সঙ্গে কারা
যোগাযোগ করেছিলেন তা শনাক্ত করতে গিয়ে ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা আমিনুল ইসলামের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপরই তাকে আটক করা হয়। বিএনপি অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ফয়সাল ও আলমগীরকে পালাতে সহায়তায় অভিযোগ আমিনুল ইসলামকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আমিনুলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। তদন্তে আরও উঠে এসেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তিগত বিশ্লেষণে ঘটনার দিন আমিনুলের সঙ্গে ফিলিপ ও যুবলীগ নেতা তাইজুল ইসলামের একাধিক ফোনালাপের তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, আমিনুল ইসলাম চোরাই মুঠোফোন কেনাবেচার সঙ্গে জড়িত। এদিকে আমিনুল ইসলামের স্ত্রী নাজমা দাবি করেন, তার স্বামী আগে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি ছেড়ে গত 6 মাস ধরে তিনি মোবাইল ব্যবসা শুরু করেছেন। কেন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। অন্যদিকে হাদিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী শাহিদা পারভিন, শ্যালক ওয়াহেদ আহমেদ ও বান্ধবী মারিয়া আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা স্বেচ্ছায় এসব জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদের শেষে গোয়েন্দা ও পুলিশের মতিঝিল জোনারেল টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ এই 3 জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে তারা মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, ফয়সালের স্ত্রী সাহেবা পারভিন ও শ্যালেক ওয়াহেদ আহমেদ জবানবন্দি কার্যবিধি 164 ধারা অনুযায়ী লিপিবদ্ধ করেন। জবানবন্দি গ্রহণ শেষে 3 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আদালতে দেওয়া আবেদনে তদন্ত কর্মকর্তারা আরও বলেন, গ্রেফতার হওয়া সিবিন ডিউ ও সঞ্জয় চিসিম ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত এলাকায় সক্রিয় মানব পাচার ও অবৈধ পণ্য চোরাচালানের চক্রের সদস্য। তারা পরস্পর চাচাতো ভাই এবং সীমান্ত পথ ব্যবহার করে অপরাধীদের ভারতে পালাতে সহায়তা করে বলে সন্দেহ করা হচ্ছে। মামলার প্রধান পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা যদি ভারতে পালিয়ে গিয়ে থাকে, তবে সেই পালানোর পুরো প্রতিক্রিয়া এই 2 জন আসামির সম্পৃক্ততার থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। হাদিকে গুলি করে হত্যার ঘটনার আদালতে জবানবন্দি দিয়েছে ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক মোহাম্মদ কামাল হোসেন। ঘটনার দিন তার রিকশা করে তিনি সোহাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন। ঠিক সেই সময় হাদিকে গুলি করা হয়। জবানবন্দিতে কামাল হোসেন জানান, পল্টনের বক্স কালভার্ট রোডে পৌঁছালে একটি মোটরসাইকেল আমাদের রিকশার পাশ দিয়ে যায়। মোটরসাইকেলে ছিল 2 জন এবং এক যাত্রীকে একেবারে কাছ থেকে গুলি করা হয়। সঙ্গে সঙ্গে সে লুটিয়ে পড়ে। পরে আমি জানতে পারি গুলি লাগা ওই যাত্রী ছিলেন ওসমান হাদি। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কি আসলে এই বাংলার মাটিতে বিচার হবে, নাকি সেটি ধীরে ধীরে নতুন ট্রেন্ডের আড়ালে হারিয়ে যাবে? আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং জাস্টিস ফর হাদি লিখে নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন।